সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো। শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম। আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণ থেকে একটি ক্লাস নিব, যেটা হচ্ছে তোমরা ইতিমধ্যে বইও পেয়েছো, যদিও সিলেবাস সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা নেই, যে আগের সিলেবাস আগের বইয়ের সাথে মিল রেখে সিলেবাসটা রয়ে গেছে। তো তোমাদের নতুন একটি এই যে বইটা তোমরা পেয়েছো 2021 সালের বাংলা দ্বিতীয় পত্রে, এই বই অনুযায়ী একটি সিলেবাস করা হচ্ছে, খুব শিগগিরই তোমাদের এটা জানানো হবে। তবে ভাইবার আমি শ্রেণী ও বিখ্যার প্রথম শ্রেণী ও বিখ্যার যে সিলেবাসটুকু থাকবে সেটা আমি দিয়ে দিব 2 দিনের মধ্যে, তোমরা জেনে যাবে। তো আজকে আমি একটি ব্যাকরণের একটি বিষয় নিয়ে ক্লাস নিব, সেটা হচ্ছে শব্দ ও পদের গঠন। হ্যাঁ, তো এটা নবম পরিচ্ছেদে রয়েছে, শব্দ ও পদের গঠন। তো তোমাদের আসলে শব্দ কি, ব্যাকরণের ভাষায় শব্দ কি তোমরা জানো, পদ কি সেটাও জানো, পড়েছ পদ কাকে বলে, তাই না? আবার পদ কত প্রকার এগুলো তোমরা জেনেছ। তো এই যে বাংলা ভাষার শব্দ এবং পদ, এগুলো কিভাবে গঠিত হয়, হ্যাঁ, কিভাবে তৈরি হয়? তোমরা জানো শব্দ হচ্ছে কি, এক বা একাধিক ধ্বনি মিলে যখন কোনো অর্থ প্রকাশ করে তখনই হচ্ছে এটা শব্দ। এই শব্দগুলো কি মানে পরস্পর থেকে কিন্তু বিচ্ছিন্ন, যেমন বই, আবার আকাশ, বাড়ি, নদী, মেঘ, ঘর, মানুষ। দেখো প্রত্যেক একটার সঙ্গে কিন্তু আরেকটার কোনো সম্পর্ক নেই, আলাদা, বিচ্ছিন্ন, তাই না? কিন্তু প্রত্যেকটা দিয়ে আলাদাভাবে কোনো অর্থ প্রকাশ করছে, তাহলে সেগুলি হচ্ছে শব্দ। শুধুমাত্র এই যে শব্দ, মানুষ, বই, গাছ, নদী, ঘর, এগুলো দিয়ে কিন্তু মনের ভাব প্রকাশ করা, পরিপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করা যায় না। কি করতে হয়? এই শব্দগুলোকে বিভিন্নভাবে পদে পরিণত করতে হয়, তাই না? পদে পরিণত হয় এবং পদগুলো কি একটি বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কযুক্ত হয়ে কি সুবিন্যস্তভাবে সাজিয়ে কি মনের ভাব প্রকাশ করে একটি বাক্য হয়। তাহলে এই শব্দ ও পদের গঠন নিয়ে আজকে আমরা আলোচনা করব। এক বা একাধিক ধ্বনি নিয়ে তৈরি শব্দের মূল অংশকেই বলে শব্দমূল। আর এই শব্দমূলের একটা নাম হচ্ছে নাম প্রকৃতি। হ্যাঁ, তোমাদের কিন্তু আমি এর আগে ব্যাকরণের আলোচ্য বিষয় সেই সময় ক্লাস করার সময় এই নাম প্রকৃতি সম্পর্কে আলোচনা করেছিলাম। তাহলে এই যে শব্দের কথা বললাম, শব্দের যে মূল, এটাকে বলে নাম প্রকৃতি। আর প্রকৃতি হচ্ছে যে কোনো শব্দের মূল অংশই হচ্ছে প্রকৃতি। সেই শব্দটা হতে পারে নাম শব্দ, হতে পারে ক্রিয়া শব্দ, ক্রিয়াপদ, তাই না? এই যে এগুলোর মূলই হচ্ছে প্রকৃতি। আর নাম শব্দের মূলকে বলা হয় নাম প্রকৃতি এবং ক্রিয়াপদের মূলকে বলা হয় ক্রিয়া প্রকৃতি। তাহলে প্রকৃতি হচ্ছে 2 ধরনের, একটি হচ্ছে নাম প্রকৃতি আর একটি হচ্ছে কি ক্রিয়া প্রকৃতি। আর ক্রিয়া প্রকৃতির অন্য নাম হচ্ছে ধাতু, ঠিক আছে? ক্রিয়াপদের অন্য নাম হচ্ছে ধাতু। আর নাম প্রকৃতি এবং ধাতুর সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়ে তৈরি হয় নতুন শব্দ তৈরি হয়, তাই না? তাহলে একটু আগে বললাম নাম প্রকৃতির মধ্যে যেমন রয়েছে গাছ, ঘর, লতা, আকাশ, মানুষ, নদী, নক্ষত্র, হ্যাঁ, এগুলো হচ্ছে নাম প্রকৃতি। তাহলে এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশকে শব্দমূল বলে, আর শব্দমূলের নামই হচ্ছে নাম প্রকৃতি। তোমাদের যে শব্দ পদের গঠন আমরা পড়ছি, তাহলে জানতে হবে যে পদের আগে হচ্ছে শব্দ, শব্দগুলো পদ হয় কিভাবে হয়। শব্দের যে মূল বা নাম প্রকৃতি সেটা তোমাদের জানতে হবে। যে কোনো শব্দের একেবারে ক্ষুদ্র বা মূল অংশই হচ্ছে নাম প্রকৃতি। যেমন ধরো এখানে আছে যে মুখর, হাতল, ফুলের, এই শব্দগুলোকে যদি বিশ্লেষণ করো তাহলে আমরা কি পাই? মূল অংশ পাই মুখ, আর এর সঙ্গে আছে র। আবার দেখো হাতল, এই যে হাতল আছে, হাতলকে বিশ্লেষণ করো তাহলে পাবে হাত আর ল। ফুলের, ফুল এবং এল, এখানে হাত, মুখ, নাক আছে, যে মূল হচ্ছে এই যে মুখ, হাত, ফুল,
হ্যাঁ, তাহলে এই হাত, মুখ, নাক বা ফুল যেগুলো দেওয়া আছে এই শব্দগুলোকে বলা হয় প্রকৃতি বা মূল অংশ, আর এগুলির নাম হচ্ছে নাম প্রকৃতি। ঠিক আছে, তাহলে এই যে র, ল, এল এগুলো কি হলো, এই শব্দগুলোর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করলো। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে মূল শব্দ, মৌলিক শব্দ, হ্যাঁ, অর্থাৎ নাম প্রকৃতি। এরকম এগুলোর নাম শব্দের মূলকে বলে নাম প্রকৃতি। তাহলে দেখো ক্রিয়া প্রকৃতি কোনটা, চলন্ত, লিখিত, জমা, এই শব্দগুলোকে বিশ্লেষণ করলে আমরা কি পাই, চল যুগ অন্ত, চলন্ত, লিখিত, জমা। এখানে চল, লিখ, জম এই তিনটি ক্রিয়ামূল বা ক্রিয়ার মূল অংশ, এগুলিকে বলা হয় ক্রিয়া প্রকৃতি। অর্থাৎ ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে একটা মূল অংশ পাওয়া যায়, এটাই হচ্ছে ক্রিয়া প্রকৃতি বা ধাতু, ক্রিয়ার মূল অংশ। আর নাম শব্দকে বিশ্লেষণ করলে এর মূল পাওয়া যায়, সেটা হচ্ছে নাম প্রকৃতি। আশা করি এই যে নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ মূল শব্দ হচ্ছে একটা, এগুলোকে নানাভাবে শব্দ গঠিত হয়, সেই গঠিত শব্দের থেকে বেশি অংশ বাদ দিলে, অর্থাৎ যে অংশটুকু যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় সেই অংশটুকু বাদ দিলে যে মূল পাওয়া যায় ক্রিয়াপদের এবং নামপদের, এই মূল অংশই হচ্ছে প্রকৃতি। ঠিক আছে, এবার আমরা দেখব যে এই যে নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি রয়েছে, এর সঙ্গে কি হয়, নাম প্রকৃতি ও ধাতুর সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয় সেগুলিকে বলা হয় উপসর্গ ও প্রত্যয়। তাহলে এই যে পদ গঠিত হয় বা সাধিত শব্দ হয়, নতুন নতুন শব্দ গঠিত হয়, তাহলে কিভাবে হয়, অর্থাৎ এই যে তোমরা জানলে নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি, এর সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, যুক্ত হয়ে কি হয়, নতুন শব্দ গঠিত হয়। এই যে শব্দাংশগুলো যুক্ত হয় এটাকে বলে, কখনো বলে উপসর্গ, কখনো বলে প্রত্যয়। ঠিক আছে, শব্দ গঠনের একটি প্রক্রিয়া হচ্ছে উপসর্গ এবং প্রত্যয় যুগে শব্দ গঠন। ঠিক আছে, নাম প্রকৃতি ও ধাতুর সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেগুলোকে বলে উপসর্গ ও প্রত্যয়। তাহলে আমরা দেখি যে উপসর্গ কোনটি আর প্রত্যয় কোনটি। উপসর্গ হচ্ছে যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে সেগুলিকে উপসর্গ বলে। যেমন অচেনা শব্দের অ অংশটি একটি উপসর্গ, অর্থাৎ দেখো চেনা, চেনা শব্দের কিন্তু একটি অর্থ আছে, এটাই হচ্ছে নাম প্রকৃতি, চেনা, সে আমার কে, চেনা বা পরিচিত। তাহলে দেখো চেনা এটা হচ্ছে প্রকৃতি। ঠিক আছে, এই প্রকৃতির সঙ্গে আগে অ দিলে কি হয়ে গেল, আরেকটি নতুন শব্দ হলো অচেনা, এই অ অংশটি হচ্ছে কি উপসর্গ। অর্থাৎ যে শব্দাংশ মানে নাম প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতির আগে বসে, যে শব্দাংশ শব্দের আগে বা বসে নতুন শব্দ গঠন করে সেটাই হচ্ছে উপসর্গ। আশা করি উপসর্গ সবাই বুঝতে পেরেছ। একটু চিন্তা করে দেখো যে শব্দের আগে মানে শব্দমূলের আগে শব্দাংশ যুক্ত হয়, কোন শব্দাংশ যুক্ত হচ্ছে অ, এই অংশটি হচ্ছে উপসর্গ। আর প্রত্যয় হয়েছে যেসব শব্দাংশ শব্দমূলের পরে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে বলে প্রত্যয়। যেমন ধার্মিক, ধর্ম যুগ ইক, ধর্ম হচ্ছে মূল, এটাই হচ্ছে প্রকৃতি, ধর্ম হচ্ছে শব্দ মূল, এর সঙ্গে ইক যুক্ত হলো, একটি প্রত্যয় যুক্ত হলো, এটাই হচ্ছে ইক অংশটি হচ্ছে প্রত্যয়। সরি, এখানে লেখা আছে উপসর্গ, এটা উপসর্গ হবে না, এটা হচ্ছে প্রত্যয়, এটা ভুল। প্রত্যয়, প্রত্যয় হচ্ছে কোনটি, যে যখন কোনো শব্দমূলের শেষে পরে একটি অংশ যুক্ত হয়, এটাই হচ্ছে ইক, এটাই হচ্ছে প্রত্যয়। যে শব্দাংশ শব্দমূলের পরে বসে নতুন শব্দ গঠন করে সেটাই হচ্ছে প্রত্যয়। তাহলে যে শব্দাংশ শব্দমূলের আগে বসে সেটা হচ্ছে উপসর্গ, আর যে শব্দাংশ শব্দমূলের পরে বসে সেটা হচ্ছে প্রত্যয়। তা আশা করি উপসর্গ প্রত্যয় কাকে বলে তোমরা বুঝতে পেরেছো। উপসর্গ শব্দের আগে বসে আর প্রত্যয় শব্দের শব্দমূলের পরে যুক্ত হয়। এবার আমরা দেখব সমাস। শব্দ গঠনে আরো কিছু প্রক্রিয়া রয়েছে, সেটা হচ্ছে সমাসের সাহায্যে শব্দ গঠন হয়। হ্যাঁ, আমরা দেখলাম উপসর্গ যুগে শব্দ গঠিত হয়, প্রত্যয় যুগে নতুন শব্দ গঠিত হয়, আবার সমাস যুগে নতুন শব্দ গঠিত হয়। একাধিক শব্দ মিলে এক শব্দে পরিণত হওয়ার নামই হচ্ছে সমাস। ঠিক আছে, যেমন নীল যে পদ্ম, নীল পদ্ম, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। ঠিক আছে,
কাঁচা মিঠা, কাঁচা ও মিঠা। হ্যাঁ, তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র। তো এই যে কয়েকটি পদ মিলে এক বা একাধিক পদ মিলে যে এক পদে পরিণত হয়, এই এক পদে পরিণত হওয়ার নামই হচ্ছে সমাস। সমাসও শব্দ গঠনের একটি প্রক্রিয়া। কয়েকটি শব্দ মিলে এক শব্দে পরিণত হওয়ার নাম হচ্ছে সমাস। তো আশা করি এই সমাসকে বুঝতে পেরেছ। এবার আমরা দেখব শব্দদ্বিত্ব। শব্দদ্বিত্বের মাধ্যমে কিন্তু নতুন নতুন শব্দ গঠিত হয়, শব্দদ্বিত্বের মাধ্যমে, অর্থাৎ বিরুক্ত শব্দ বা দ্বৈত শব্দ। তোমরা জানো যে বাংলা ভাষায় এমন কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ রয়েছে, ধনাত্মক শব্দ রয়েছে, যেগুলো একবার বললে যে অর্থ হয়, দুইবার উচ্চারণ করলে তার একটি সম্প্রসারিত অর্থ হয়। এই সম্প্রসারিত অর্থ হয়, এটাকেই বলে শব্দদ্বিত্ব বা বিরুক্ত শব্দ। যেমন কোন শব্দে দ্বৈত ব্যবহারে নতুন শব্দ গঠিত হলে তাকে বলে শব্দদ্বিত্ব। যেমন শন শন, টাপুর টুপুর ইত্যাদি। অর্থাৎ দেখো, শন এটা বললে কিন্তু কোনো অর্থ হলো না। যখনই বলবো শন শন, তখন কিন্তু বোঝা যাচ্ছে যে কিসের শব্দ, একটা নির্দিষ্ট অর্থ দাঁড়ায়। টাপুর টুপুর, টাপুর বললে কিছু হয় না, কিন্তু টাপুর টুপুর এটাও কিন্তু এক ধরনের কি ধনাত্মক শব্দ বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দ। টাপুর টুপুর কিসের শব্দ সেটাও তোমরা জানো, একটা নির্দিষ্ট অর্থ দাঁড়ায়। যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বৃষ্টি পড়ার এক ধরনের ধ্বনিকে বলা হয় টাপুর টুপুর। তাহলে এইগুলি হচ্ছে শব্দ দ্বৈত, এবং শব্দ গঠনের একটি প্রক্রিয়া হচ্ছে শব্দদ্বিত্ব বা বিরুক্ত শব্দ। এবার দেখো পদ। শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তাকে বলে পদ। তাহলে আমরা দেখলাম যে শব্দ কি, একাধিক ধ্বনির সমন্বয়ে অর্থ প্রকাশ করলে শব্দ। এই শব্দগুলো থেকে আবার নানাভাবে নানা উপায়ে শব্দমূলের সাহায্যে কি হয়, নতুন নতুন শব্দ গঠিত হয়। যেমন উপসর্গ যুগে হতে পারে, প্রত্যয় যুগে হতে পারে, সমাসবদ্ধ হয়ে হয়, সন্ধিবদ্ধ হয়ে হয়, আবার শব্দদ্বিত্ব বা বিরুক্ত শব্দের মাধ্যমে কিন্তু শব্দ হয়। ঠিক আছে, আবার দেখো এই শব্দগুলো কখন পদ হয়। এই শব্দগুলো দিয়ে তো শুধু মনের ভাব প্রকাশ হয় না, যখন এই শব্দগুলো বাক্যে ব্যবহৃত হয় তখন এটা কি পদে পরিণত হয়। কারণ পদে যখন ব্যবহার হয় তখন এর সঙ্গে নানা রকম ভাবে বিভক্তি বা প্রত্যয় আবার যুক্ত হয়। ঠিক আছে, শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তাকে বলে পদ। এটা তোমরা আগেই জেনেছ যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি বিভক্তিযুক্ত শব্দই হচ্ছে পদ। নিশ্চয়ই এটা তোমরা জানো। তার মানে বাক্যের অন্তর্গত পদগুলো সবসময় বাক্যের ভিতরে থাকতে হবে। বাক্যে থাকলেই কি হয়, বিভক্তিযুক্ত হয়, তখনই সেটা হচ্ছে পদ। আরেকটি নতুন শব্দ তোমরা জানবে, লগ্নক। আমি জানি না এর আগে তোমরা এই নামটা শুনেছো কিনা। হ্যাঁ, লগ্নক। ঠিক আছে, এই লগ্নক কি তোমরা জানলে? শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তাকে বলে পদ। কিন্তু দেখো, শব্দগুলো দিয়েই কিন্তু শুধু বাক্য হয় না। যেমন আমি যদি বলি পাখি, আকাশ, উড়। পাখি একটি শব্দ, আকাশ একটি শব্দ, উড় আরেকটি শব্দ। তাহলে এই তিনটি শব্দ মিলে কিন্তু বাক্য হলো না। যখন আমি বলবো কি পাখিরা আকাশে উড়ে বা পাখি আকাশে উড়ে, তখন কিন্তু একটি সুন্দর অর্থ প্রকাশ পেল। তাহলে পাখিরা, পাখির সঙ্গে রা যুক্ত হয়েছে, আবার আকাশের সঙ্গে এ যুক্ত হয়েছে, উড় এর সঙ্গে এ যুক্ত হয়েছে, তখন একটি বাক্য হয়েছে। তাহলে এই যে বাক্যের মধ্যে পাখিরা একটি পদ, আকাশে একটি পদ এবং উড়ে আর একটি পদ, তার মানে শব্দ যখন বাক্যের মধ্যে বসলো তখন এর সঙ্গে বিভক্তি যুক্ত হলো। ঠিক আছে, আর এইগুলি হচ্ছে মানে এই বিভক্তিযুক্ত শব্দ হচ্ছে পদ। তাহলে পদে পরিণত হওয়ার সময় যে বললাম শব্দ পদে পরিণত হওয়ার সময়ে শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, এগুলিকে বলে লগ্নক। বুঝতে পেরেছো তোমরা? লগ্নকে, লগ্নক হচ্ছে যখন শব্দগুলো বাক্যে ব্যবহৃত হয়, সেই বাক্যে ব্যবহৃত হওয়ার সময়ে কখনো কখনো কোনো কোনো শব্দের সঙ্গে নানা ধরনের শব্দাংশ যুক্ত হয়। কখনো র, কখনো এর, কখনো এ, কখনো ই। ঠিক আছে, তো এই যে শব্দাংশগুলো যুক্ত হয়, এই শব্দাংশগুলি হচ্ছে লগ্নক। যেমন একটু আগে আমি বললাম আকাশে, এই আকাশের সঙ্গে কি যুক্ত হয়েছে? এ। আকাশ যোগ এ, এইটাই হচ্ছে লগ্নক।
তো শিক্ষার্থীবৃন্দ আশা করি বুঝতে পেরেছো এই লগ্নক আবার কি কয়েক ধরনের হয়, অর্থাৎ লগ্নক 4 ধরনের। লগ্নক কয় ধরনের? লগ্নক হচ্ছে 4 ধরনের। একটি হচ্ছে বিভক্তি। তাহলে আমরা প্রথমে জানি যে বিভক্তিটা কি। বিভক্তি এক ধরনের লগ্নক। তাহলে বিভক্তি কি? বিভক্তি হচ্ছে যে বাক্যে যখন শব্দগুলো পদে পরিণত হয় তখন ক্রিয়ার কাল নির্দেশের জন্য বা কারক বোঝাতে পদের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত থাকে সেগুলিকে বলে বিভক্তি। ঠিক আছে। বল এটা হচ্ছে একটি ধাতু বা ক্রিয়ামূল, শব্দমূল বা প্রকৃতি। বল যে এই যে এখানে দেখো বল মানে কথা বল, কথা বলছে সেই বল, এটা হচ্ছে একটি কে ক্রিয়া প্রকৃতি। প্রকৃতি তাহলে প্রকৃতির সঙ্গে শুধুমাত্র প্রকৃতি দিয়ে তো বাক্য হবে না। যে আমি কথাটা বল হলো বাক্য, আমি কথাটা তার কাছে বল, কিন্তু অর্থ কিন্তু পরিষ্কার হলো না। যখন আমি বলবো তাকে আমি কথাটা বললাম তখন কিন্তু বাক্যটা কে পরিপূর্ণ হলো। তাহলে তাকে আমি কথাটা বল এ পর্যন্ত বললে হয় না। এরকম বাক্যের মধ্যে প্রত্যেকটি শব্দ সুন্দর করে সাজিয়ে বিভক্তি যুক্ত করে তারপরে কিন্তু মনোভাব প্রকাশ করতে হয়। তাহলে ক্রিয়া বিভক্তি হচ্ছে যখন এই যে বললাম একটি ক্রিয়াপদ, এর সঙ্গে যদি আমি বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে বল এটা মূল অংশ পাওয়া গেল, আর এর সঙ্গে আমি অন্য শব্দাংশ যুক্ত করলাম লাম। এই লাম হচ্ছে ক্রিয়া বিভক্তি। আবার যদি বললেন তিনি আমাকে কথাটা বললেন, বললেন, তাহলে কি হলো? বল যোগ লেন, লেন হবে বিভক্তি। ঠিক আছে। এভাবে বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহার হয়। আর বিভক্তি এক ধরনের লগ্নক। এই যে বাড়তি শব্দাংশগুলো যুক্ত হলো এটাই হচ্ছে লগ্নক। কারক বিভক্তি কৃষকের, হ্যাঁ কৃষকের, কৃষকের ধানে গোলা ভরে গেছে। তাহলে দেখো কৃষকের, কৃষকের হাসি আনন্দ। তাহলে কৃষক যোগ এর, কৃষক হাসি আনন্দ, কৃষক ধানে গোলা ভরে গেছে। বাক্যটা কি সুন্দর হলো? হয় নাই। অর্থাৎ সঠিক ভাবে বাক্য হতে হলে কি এর সঙ্গে বিভক্তি যুক্ত হতে হয়। তাহলে কৃষক যোগ এর এই যে বাড়তি অংশটুকু, এই শব্দাংশটুকু, এটাই হচ্ছে কারক বিভক্তি। ঠিক আছে। অর্থাৎ এক ধরনের লগ্নক হচ্ছে বিভক্তি। আমরা আরেকটি লগ্নক দেখি যাকে বলে নির্দেশক। হ্যাঁ, এই টাকাটা কোথায় রাখলে? আমাকে বইখানি দাও তো, আমাকে 3টি কমলা দাও, হ্যাঁ সবটুকু খাবার খেয়ে ফেলো। এই যে এখানে নির্দিষ্ট করা বোঝালো টাকাটা, মানে যে টাকাটা বললেই কিন্তু একটা নির্দিষ্ট টাকার কথা। কোন টাকাটা চাই? সব মানুষের সব টাকাতে চায় না। কোন টাকাটা? আমি তোমাকে যে টাকাটা দিলাম সেই টাকাটা দাও। বইখানি দাও, তখন কিন্তু যে কোনো বই দিলেই হবে না। কোনটা? একটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে কিন্তু যে ওই বইখানি দাও। তাহলে এই যে টা, টি, খানা, খানি, গাছা, গাছি, টুকু, হ্যাঁ এগুলি হচ্ছে কি নির্দেশক। এগুলি দিয়েও কিন্তু বাক্যে পদকে নির্দেশিত করা হয়। আশা করি বুঝতে পেরেছে যে নির্দেশক কি। পদাশ্রিত, এগুলিকে বলা হয় পদাশ্রিত নির্দেশক। অর্থাৎ পদকে নির্দিষ্ট করার জন্য কিছু নির্দেশক দেওয়া হয়। যেমন টা, চিঠিটা, চিঠিটা ডাকে ফেলে এসো। এটি কি একটা নির্দিষ্ট চিঠির কথাই কিন্তু বলা হলো, এই চিঠিটা ডাকে ফেলে এসো। তুমি কি যে কোনো চিঠি নিয়ে যাবা, না যে কোন একটা চিঠির কথা বলা হয়েছে সেটা নিয়ে যাবে? তাহলে এগুলো দেখি নির্দেশক করা বোঝায়। হ্যাঁ, গামছাখানি দাও তো, কি গামছা কোনটা চেয়েছে? তার নির্দিষ্ট গামছাটাই চেয়েছে। তাহলে খানা, খানি, টা, টি, টুকু এগুলো হচ্ছে নির্দেশক। হ্যাঁ, পদকে নির্দিষ্ট করে দেয়, পদাশ্রিত নির্দেশক। এরপর আরো আছে বচন। হ্যাঁ, বাংলা ভাষায় এমন কিছু শব্দাংশ রয়েছে যা কি পদের সংখ্যা বোঝায়, অর্থাৎ সেই পদটা বহুবচন একবচন সেরকম বোঝায়। এরকম কিছু শব্দাংশ রয়েছে। যেমন রা, ছাত্ররা, শিক্ষকেরা, এগুলো হচ্ছে পাখিরা। হ্যাঁ, বইগুলো, বৃক্ষসমূহ, তার মানে এগুলো দিয়ে কি বহুবচন বোঝাচ্ছে। রা গুলো সমূহ, বা ছাত্রদের, এরও অনেক সময় বহুবচন বোঝায়। তাহলে এগুলো দিয়ে কি বোঝায়? বচন বোঝায়। অর্থাৎ বচনে একটি লগ্নক। ঠিক আছে, পদে ব্যবহারের সময় বচন দিয়েও বোঝাতে হয়।
তাহলে এটাও এক ধরনের লগ্নক। আরেকটা হচ্ছে বলক। ঠিক আছে, বলক হচ্ছে যে কখনো কখনো পদের মধ্যে পদকে জোরালো ভাবে বোঝানোর জন্য, বক্তব্যকে জোরালো ভাবে বোঝানোর জন্য কে বাড়তি একটি শব্দাংশ যুক্ত হয়, সেগুলোকেই বলে বলক। মানে যখনই যাও আমাকে জানাবে, যখনই চাও তখনই ফেরত পাবে, এই যে ই যুক্ত হলো। তুমি এখনই খাওনি, এখনো তোমার খাওয়া হয়নি, ও এখানে যুক্ত হলো। এই যে এই দুটি পদের ই এবং ও, এগুলি হচ্ছে বলক। অর্থাৎ যে শব্দাংশগুলো দিয়ে কি হয়, বক্তব্যকে জোরালোভাবে প্রকাশ পায়, জোর দেওয়া হয়, সেটাই হচ্ছে আসলে বাক্যে বলক। যখনই যাবে তখনই বলবে। হ্যাঁ, এখনই খেয়ে নাও, এখনই স্কুলে যাও, এখনো যাওনি, এই ও এগুলো হচ্ছে বলক। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই যে লগ্নক কাকে বলে এবং লগ্নক কি কি হতে পারে তোমরা বুঝতে পেরেছ। এবারে আমরা যাব সলগ্নক কোনটা, অলগ্নক কোনটা। অর্থাৎ লগ্নক আবার দুই ধরনের, তাই না? একটা হচ্ছে সলগ্ন, বাক্যে যেসব পদে লগ্নক থাকে সেটাই হচ্ছে সলগ্নক, আর যেসব পদে লগ্নক থাকে না সেটা হচ্ছে অলগ্নক। যেমন ছেলেরা ক্রিকেট খেলে, এই বাক্যের ছেলেরা, দেখো ছেলের সঙ্গে রা এবং খেলে এর সঙ্গে কিন্তু একটি এ যোগ খেল যোগ এ, খেলে। হ্যাঁ, ছেলে যোগ রা, ছেলেরা। তার মানে এই যে বাড়তি অংশ যুক্ত হলো, এখানে বচন বুঝালো, হ্যাঁ এখানে বিভক্তি বুঝালো। ঠিক আছে, ছেলে ক্রিকেট খেল, এটা দিয়ে কিন্তু বাক্য বুঝালো। তুমি এই বাক্যে যা বুঝলে, যদি আমি শুধুমাত্র মূল বা নাম প্রকৃতি নিয়ে বলি যে ছেলে ক্রিকেট খেল, তখন কিন্তু বাক্যটা অর্থ সঠিকভাবে প্রকাশ পেল না। তার মানে এখানে কি লগ্নক দিয়ে বাক্যটাকে অর্থ প্রকাশে সাহায্য করলো, লগ্নক ব্যবহারে। তাহলে এই বাক্যে ছেলেরা, এটা হচ্ছে সলগ্নক, খেলে এটা হচ্ছে সলগ্নক, কারণ এর সঙ্গে বাড়তি একটি শব্দাংশ যুক্ত হয়েছে, কিন্তু ক্রিকেট এর সঙ্গে কোনো শব্দাংশ যুক্ত হয়নি, কাজে এটা হলো অলগ্নক। হ্যাঁ, তাহলে আমরা জানলাম যে শব্দ পদের গঠন কিভাবে হয়। এবারে তোমরা জানবে শব্দ ও পদের মধ্যে পার্থক্য কি। দেখো, শব্দ কি আর পদ কি। দেখো, শব্দ ভান্ডার থাকে, শব্দের একটি শব্দ ভান্ডার থাকে। তোমরা জানো একটি ডিকশনারি আছে, বাংলা ভাষার একটি অভিধান আছে, এরকম প্রত্যেক ভাষার শব্দেরই কে ডিকশনারি থাকে বা অভিধান থাকে। আর এই অভিধানের শব্দগুলো বিচ্ছিন্নভাবে থাকে, সম্পর্কহীন থাকে। আর শব্দ যখন বাক্যে স্থান পায় তখন তার নাম হয় পদ। শব্দগুলো আলাদা আলাদা থাকে, আলাদা অর্থ থাকে, আর এই শব্দ যখন বাক্যে স্থান পায় তখন হয় পদ। অভিধানের শব্দগুলো বিচ্ছিন্ন এবং সম্পর্কহীন থাকে, বাক্যে পদগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত থাকে। শব্দের অংশ উপসর্গ ও প্রত্যয়, আর পদের অংশ বিভক্তি, নির্দেশক, বচন ও বলক। শব্দ দুই শ্রেণীর, মৌলিক শব্দ ও সাধিত শব্দ। আর পদ দুই প্রকার, সলগ্নক ও অলগ্নক। শব্দ রূপতত্ত্বের আলোচ্য বিষয়, আর পদ একই সঙ্গে রূপতত্ত্ব ও বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের এই ক্লাসটি বুঝতে পেরেছ যে শব্দ এবং পদের গঠন কিভাবে হয়, শব্দ কি এবং পদ কি। তো আজকের আলোচনা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, যে যেখানে থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। সবার জন্য অনেক অনেক শুভকামনা।